নমস্কার, আমি পৌলমী। আমার চ্যানেল পৌলমীর গল্প পাঠে নতুন গল্প নিয়ে আবার ফিরে এলাম। আজকের গল্প সত্যব্রতের মিথ্যাব্রত। কিশোর রচনাকার সুনির্মল বসু। সত্যব্রতের একটা প্রধান গুণ ছিল, সে কখনো সত্য কথা বলতো না। নাম তার সত্যব্রত হলেও মিথ্যাকেই সে যেন জীবনের ব্রত করেছিল। এমন অনায়াসে স্বচ্ছন্দে অনর্গল মিথ্যা কথা বলতে কেউ পারে কিনা সন্দেহ। অনর্থক চাল মারাই ছিল তার স্বভাব। ধরা পড়ে যেত সে কথায় কথায়, তবু ঘাবড়াত না। বিশ্বব্রহ্মাণ্ডের যত বড় লোক সত্যব্রতের আত্মীয়। সত্যব্রত বয়সে আমাদের চেয়ে একটু বড় ছিল। আমরা স্কুলে এক ক্লাসেই পড়তাম। আমাদের বাংলার মাস্টার হেমাঙ্গবাবু ছিলেন একটু কবি প্রকৃতির। কবিতা পড়তে আর পড়াতে তিনি খুব ভালোবাসতেন। একদিন তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কেউ কবিতা লিখতে পারো? সত্যব্রত ধাঁ করে উঠে বললে, স্যার, আমার জ্যাঠামশাই পারেন। হেমাঙ্গবাবু বললেন, তোমাদের কথা জিজ্ঞেস করেছি, খুড়ো জ্যাঠামশাইয়ের কথা আমি তুলছি না। তোমরা কে পারো তাই বলো। আমরা সবাই চুপ করে রইলাম, কারণ বাস্তবিকই কবিতা আমাদের মধ্যে কেউই লিখতে পারত না। হেমাঙ্গবাবু তখন সত্যব্রতকে বললেন, তোমার জ্যাঠামশাই বুঝি কবিতা টবিতা লিখতে পারেন? কাগজপত্রে ছাপান কি? সত্যব্রত হেমাঙ্গবাবুর মুখের কথা কেড়ে নিয়ে বললে, হ্যাঁ স্যার, তার বিস্তর কবিতা কাগজপত্রে বের হয়, তার অনেক বইও আছে। হেমাঙ্গবাবু বললেন, বটে? কি তার নাম? সত্যব্রত বুক টান করে বলল, শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর, সম্পর্কে তিনি আমার জ্যাঠামশাই। হেমাঙ্গবাবু যেন বোকা বনে গেলেন। তিনি ভরকে গিয়ে বললেন, তাই নাকি? রবীন্দ্রনাথের ভাইপো তুমি? তা তো জানতাম না। পরদিনই সত্যব্রতের মিথ্যা কথা ধরা পড়ে গেল। হেমাঙ্গবাবু ক্লাসে এসেই সত্যব্রতের খোঁজ করলেন, কিন্তু তার কয়েকদিন আর দেখা নাই। কয়েকদিন স্কুলে কামাই করে যেদিন সে ক্লাসে এলো, হেমাঙ্গবাবু জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল তোমার? জ্যাঠামশাইয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলে বোধহয়। মাথা চুলকে সত্যব্রত বলল, না স্যার, পেটের অসুখ হয়েছিল। বাজারে তেলে ভাজা ফুলুরি খেয়েছিলে বুঝি? না স্যার, চীন দেশ থেকে আমার বড় মামা 150 বছরের পুরানো হাঁসের ডিম পাঠিয়েছিলেন। সেই ডিমের কালিয়া খেয়ে পেট খারাপ হয়েছিল। হেমাঙ্গবাবু সত্যব্রতকে ভালোই চিনতে পেরেছেন। গম্ভীর হয়ে তিনি বললেন, 150 বছরের পুরনো হাঁসের ডিম না ঘোড়ার ডিম? তোমার মাথার মুন্ডু, ফাজিল ফক্কর কোথাকার। তোমার নাম সত্যব্রত কে রেখেছিলেন? সত্যব্রত মুখ কাচুমাচু করে বললে, স্যার, পিসিমা। হেমাঙ্গবাবু বললেন, তিনি কে? সত্যব্রত বলল, সরোজিনী নাইডু। আমরা হো হো করে হেসে উঠলাম। হেমাঙ্গবাবু বললেন, দাঁড়াও, তোমার বাবার সঙ্গে আজই দেখা করতে হচ্ছে। তোমার ডেপোমি ভাঙতে হবে। তিনি কখন বাড়ি থাকেন? সত্যব্রত বললে, স্যার, তিনি এখানে নেই, বর্ধমান গেছেন তার ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। হেমাঙ্গবাবু এতক্ষণে দস্তুর মতো চটে গেছেন। তিনি তেড়ে বললেন, কে তার ফ্রেন্ড? সত্যব্রত বেশ কৃতিত্বের সাথে ঢোক গিলে বলল, স্যার, বর্ধমানের মহারাজা। একদিন সত্যব্রতর পকেটে একটা রংচঙে রুমাল দেখা গেল। আমাদের ক্লাসের জনার্দন বললে, বাহ, বেশ রুমালটা তো। ব্যাস, আর যাই কোথায়? সত্যব্রত বললে, যা যা, এ রুমালের মর্ম তোরা কি বুঝবি? বিষ্ণু দিগম্বরের নাম শুনেছিস? সেই যে যার জোড়া গায়ক ছাড়া ভারতে আর ছিল না, সেই বিষ্ণু দিগম্বর ছিল আমার কাকার সাগরেদ। আফগানিস্তানের রাজা আমানুল্লাহ যখন মুম্বাইয়ে এসেছিলেন, তখন সেই বিষ্ণু দিগম্বরের মুখে দরবারি কানাড়া শুনে খুশি হয়ে তিনি তার মাথার পাগড়ি খুলে তাকে উপহার দেন। সেই পাগড়ির আধখানা দিগম্বর মশাই কাকার কাছে পাঠিয়েছিলেন। কাকা তাই দিয়ে বালাপোষ বানিয়েছেন। এক টুকরো বেঁচেছিল,
তাই দিয়ে আমি এই রুমাল বানিয়েছি। আর একদিন সত্যব্রত কোথা থেকে একটা ভোঁতা ভাঙাচোরা ফাউন্টেন পেন এনে হাজির করলো। আমরা ঠাট্টা করে বললাম, এটা বুঝি তোর ঠাকুরদাকে জার্মানির কাইসার উপহার দিয়েছিলেন? সত্যব্রত মুখ গম্ভীর করে বললে, এর অর্থ তোরা কি বুঝবি? তোরা তো শিখেছিস খালি জ্যাঠামি আর ফক্কুরি করতে, আর কথায় কথায় দাঁত বের করে হাসতে। এই ফাউন্টেন পেন দিয়ে বিদ্যাসাগর মশাই আখ্যান মঞ্জরি লিখেছিলেন। তারপর তার কাছ থেকে পান মাইকেল মধুসূদন দত্ত। মেঘনাদবধ কাব্য লিখতে লিখতে কলমটি চুরি যায়। আমার ঠাকুরদা পুলিশে বড় কাজ করতেন। তিনি চোরা বাজার থেকে এটিকে যখন উদ্ধার করলেন, তখন বিদ্যাসাগর মশাইও নেই, মাইকেলেরও মৃত্যু হয়েছে। কাজেই সেই থেকে ওটা আমাদের বাড়িতেই আছে। সত্যব্রতর এই মিথ্যা গল্পগুলি শুনতে আমাদের বেশ মজাই লাগত। সত্যব্রত কি না জানে, ঘোড়ায় চড়তে তার মতো ওস্তাদ নাকি দুটি নেই। সে নাকি মাছের চেয়েও বেশি ভালো সাঁতার জানে। চোখ বুজে 150 মাইল স্পিডে সে যে কোনো মোটর যে কোনো রাস্তায় চালাতে পারে। তার মোটর চালানো কি ঘোড়ায় চড়া আমরা পরীক্ষা করবার সুযোগ পাইনি। তবে স্কুলের পুকুরে তার সাঁতার কাটবার কেরামতি আমরা নিজের চোখে দেখেছি। প্রথমে তো সে কিছুতেই জলে নামবে না। ভারী বিদঘুটে এদো পুকুর, এতে নামাও যা আর একটা ডোবার জলে ডিগবাজি খাওয়াও তা। তোদের যা টেস্ট! থাকতো আমার মামার বাড়ির পুকুর, তবে দেখতিস সাঁতার কাকে বলে। কিন্তু জনার্দন তা মানবে কেন? সে মারলে পিছন দিক থেকে এক পেল্লাই ধাক্কা। ঠিকরিয়ে গিয়ে সত্যব্রত পড়ল পুকুরের গভীর জলে। আর তার দেখা নাই। আমরা ভাবছি সত্যব্রত বুঝি ডুব সাঁতারে একেবারে ওপারে গিয়ে উঠবে। কিন্তু সত্যব্রত কই? আমাদের মুখ শুকিয়ে আমসি হয়ে গেল। আমরা সবাই অল্প বিস্তর সাঁতার জানতাম। সকলে মিলে পুকুরের তল থেকে যখন সত্যব্রতকে তুললাম, তখন সে খাবি খাচ্ছে। 3-4 দিন পরে সত্যব্রত ক্লাসে আসতেই জনার্দন টিটকিরি দিয়ে বললে, জলের মাছের খবর কি? সত্যব্রত বললে, যত সব তালকানা আনাড়ি নূতন একটা কায়দা দেখাবার মতলব করছিলাম, হতভাগারা সব প্ল্যান মাটি করে দিল। আমরা সবাই মুখ টিপে হাসতে লাগলাম। জনার্দন বললে, ভাগ্যিস প্ল্যানটা মাটি করে দিয়েছিলাম। অনেকদিন পর বউবাজারের মোড়ে সত্যব্রতর সঙ্গে দেখা। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে চীনাবাদাম খাচ্ছিল। চেহারার কিছু পরিবর্তন দেখলাম। সত্যব্রত বেশ একটু বাবু ধরনের লোক ছিল। এবার দেখলাম তার মাথার চুল ছোট ছোট করে কাটা, গায়েও খুব সাধারণ জামা কাপড়। জিজ্ঞাসা করলাম, কি হে সত্যব্রত, খবর কি? কোথায় ছিলে এতদিন? রোগা হয়ে গেছো যে। চীনাবাদাম চিবুতে চিবুতে সত্যব্রত বললে, মেসমশায়ের আশ্রমে কিছুদিন কাটিয়ে এলাম। মেসমশায়ের আশ্রম? সে আবার কোথায়? মেসমশাই বুঝি সাধু টাধু কেউ হবেন? গম্ভীরভাবে সত্যব্রত বললে, না, সবরমতী আশ্রম। বললাম, সেখানে বুঝি তোমার মেসো থাকেন? তার নাম কি? সে আরও গম্ভীর হয়ে বেশ অহংকারের সঙ্গেই বলল, মহাত্মা গান্ধী। সোডার বোতল খুললে যেরকম ভস করে সশব্দে গ্যাস বেরিয়ে পড়ে, আমার হাসিও তেমনি বুক ঠেলে বেরিয়ে আসতে চাইল। অনেক কষ্টে তা চেপে বললাম, তুমি বাঙালি, মহাত্মা গান্ধী তোমার মেসমশাই হলেন কি করে? সত্যব্রত বললে, মহাত্মাজির স্ত্রী আমার মায়ের মামাতো বোন। মায়ের এক মামা গুজরাটি মেয়ে বিয়ে করেছিলেন, কস্তুরীবাই। অর্থাৎ গান্ধীজির স্ত্রী আমার সেই গুজরাটি দিদিমার সম্পর্কে বঞ্চি। তাহলে কস্তুরীবাই হচ্ছেন আমার মাসিমা, আর অটোমেটিক্যালি গান্ধীজি আমার মেসমশাই। ঢং ঢং করতে করতে একটা ট্রাম এসে মোড়ের মাথায় থামতেই আমি তাতে চড়ে বসলাম। সত্যব্রত বললে, কোথায় চললে হে? আমি বললাম, পিসেমশাইয়ের বাড়ি নিমন্ত্রণ আছে। সে বললে, তোমার পিসেমশাই কে? ট্রাম তখন চলতে আরম্ভ করেছে। আমি চেঁচিয়ে বললাম, লাট সাহেব। গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার ফিরে আসবো নতুন গল্প নিয়ে। যারা
নতুন গল্প শুনছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।